এক মাসের ব্যবধানে বিদ্যুৎ বিল প্রায় দ্বিগুণ, কারণ খুঁজে পাচ্ছেন না গ্রাহক। প্রশ্নের বিশ্বাসযোগ্য উত্তর নেই সংশ্লিষ্টদের কাছে। বিদ্যুতের ভুতুরে বিল পেলে অভিযোগ করার আহ্বান সরকারের। গ্যাস সংকটের কারণে লোডশেডিং বেড়েছে বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। সবার সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধনের কাজ চলবে, বিশেষ কমিটির প্রথম বৈঠক। জনগণের রায় মেনে নেয়ার আহ্বান বিরোধী দলীয় নেতার। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সৌদি উপ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনা। এবং বিমান হামলায় দমানো যাচ্ছে না ইরানকে, নতুন কৌশল খুঁজছে যুক্তরাষ্ট্র। চুক্তিতে সই করতে তেহরানের সামনে শেষ সুযোগ বললেন ট্রাম্প। বহু গ্রাহকের অভিযোগ, জুনের পর জুলাই মাসেও অস্বাভাবিক বেশি এসেছে বিদ্যুৎ বিল। তবে এমন অভিযোগকে কিছু ব্যক্তি বা গোষ্ঠীর অপপ্রচার বলে দাবি করছে বিদ্যুৎ বিভাগ। অথচ গ্রাহকরা চরম অসন্তুষ্ট। পোস্টপেইড কিংবা প্রিপেইড সব গ্রাহকেরই বিল নিয়ে আছে অভিযোগ। ভুক্তভোগীরা জানতে চান, দাম বাড়ানোর কারণেই এই বাড়তি বিল, নাকি এর আড়ালে অন্য কিছু আছে। কিন্তু গ্রাহকের সন্দেহ দূর করার বিশ্বাসযোগ্য উদ্যোগ না নিয়ে বিদ্যুৎ বিভাগ আটকে আছে অদৃশ্য ব্যক্তির উপর দোষারোপে। মে মাসে বিলে ছিল 1400 টাকা, আর জুন মাসে আসছে 2700 টাকা। বিদ্যুৎ বিল বাড়ানোর কারণে এত টাকা আসার কথা নয়, এখানে কিছু একটা কারসাজি আছে। বিদ্যুৎ বিল নিয়ে এমন অভিযোগ রাজধানীর শান্তিবাগের গ্রাহকদের। কেউ কেউ বলছেন, মে মাসে যেখানে বিল ছিল 15,700 টাকা, জুনে তা হয়েছে 26,000 টাকা। এক বছর আগে তো অনেক কম ছিল, 800 টাকা, আর এখন তো 4,500 5,000-এর কাছাকাছিও চলে গেছে। গত 6 মাসে সর্বোচ্চ বিল আসছে 15-16,000 টাকা মাদার মিটার। এই মাসে হঠাৎ করে আসছে 26,000 সামথিং। ইঞ্জিনিয়ার সে বললো যে জুলাই মাসে ঠিক, পরের মাসে ঠিক হয়ে যাবে। তো কেন এই কথাটা বললাম? আমি বললাম, তাহলে কেন এই কথাটা বললেন যে ঠিক হয়ে যাবে? তার মানে এই মাসে আপনারা বেশি দিচ্ছেন? না, আমাদের বিল ঠিক আছে। ওদের কথার মধ্যে কিন্তু চোরামি আছে। শুধু রাজধানীতেই নয়, বিভিন্ন জেলাতেও একই ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। নাটোরের এক গ্রাহকের দাবি, প্রায় 42 দিন বিদ্যুৎ ব্যবহার না করলেও জুন মাসে এসেছে 2,600 টাকার বিল। একটি মাত্র বৈদ্যুতিক বাতি ব্যবহার করেও প্রতি মাসে গুনতে হচ্ছে 800 থেকে 900 টাকা। আছে এমন অভিযোগও। 42 দিন কোনো বাতি জ্বলেনি, কিন্তু এই মাসে 2600 টাকা বিল এসে। বিল আসে 500, 550, হাইস্ট 600। গত মাসে বিল আমার এক চান্সে 1200 কয়েক টাকা আসে। বাগেরহাটেও একই চিত্র। কারো কারো 670 টাকার বিল এক মাসের ব্যবধানে বেড়ে হয়েছে 1200 টাকারও বেশি। 670 টাকা, 640 টাকা এইভাবে আমার কারেন্ট বিল আসতেছিল। হঠাৎ এ মাসে দেখি যে 1263 টাকা বিল আসছে। শুধু জুন নয়, জুলাই মাসেও অস্বাভাবিক বিল আসছে। পোস্ট পেইডই নয়, প্রিপেড মিটার ব্যবহারকারীদেরও একই অভিযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অতিরিক্ত বিল নিয়ে ক্ষোভ জানিয়েছেন অনেকে। জুলাই মাসে বিদ্যুৎ বিল এসেছে 1700 টাকা, যা বিলম্ব সহ 1706 টাকা, যা পূর্ববর্তী মাসের বিদ্যুৎ বিলের থেকে প্রায় 4 গুণ বেশি। এই ঘটনাটি শুধু আমার সাথেই ঘটেনি, আমাদের গ্রামের প্রায় 90% মানুষের সাথে ঘটেছে। জুন মাসে সরকার ইউনিটের রেট বাড়াইছে, তো সেই হিসেবে আমাদের 4,000 টাকা প্লাস চলে আসছে। সেটা নিয়ে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। তো আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল, আমরা দেখলাম সেই জুলাইতে আমাদের বিলটা বেশি। আগে আসতো 1800, 2000 টাকা, 1700 টাকা ইয়ের ভিতরে, এখন 3000 টাকার নিচে না। এই মাসেও আমার 3300 টাকা বিল আইছে। জুন মাসে তড়িঘড়ি করেই গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 17 থেকে 18% বাড়ানো হয়। তবে গ্রাহকদের অভিযোগ, দাম যতটা বেড়েছে, বিল বেড়েছে তার চেয়েও অনেক বেশি। জুন মাসে এরকম একটা বিল আসে, এতে করে মানুষের ভোগান্তিতে পড়তে হয়। বিশ্লেষকরা বলছেন, নিজেদের ভুলের দায় গ্রাহকদের উপর চাপাচ্ছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। বিলিং ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে জোর দিচ্ছেন তারা। সরকারি যেসব প্রতিষ্ঠান এগুলোর সঙ্গে জড়িত, তারা তো আসলে অলিগার্ক শ্রেণীতে পরিণত হয়ে গেছে। এ খাত লুণ্ঠনের মূলক খাতে পরিণত করতে তারা বাহিনী হিসেবে কাজ করেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের দায়িত্বই হচ্ছে 22-এর জ ধারায় যে তারা সরকারকে প্রয়োজনে পরামর্শ দেবে, তারা কোনো সংকটে
কোনো সমস্যায় তারা কি কোনো সমাধান উল্লেখ করে সরকারের কাছে পরামর্শ দিয়েছে? তারা বসে বসে বেতন খাচ্ছে এবং এই সেক্টরে চুরি দাঁড়ি হচ্ছে। বিদ্যুতের অস্বাভাবিক বিল নিয়ে গ্রাহকের এমন অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে বিদ্যুৎ বিভাগের দাবি এটি কিছু ব্যক্তি বা গোষ্ঠীর অপপ্রচার। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বলছে না রান্নাঘরের চুলা, গ্যাসের অভাবে বন্ধ বিদ্যুৎ উৎপাদন, তার প্রভাব হচ্ছে লোডশেডিং। গ্যাস আর বিদ্যুতের এই সংকটে বাড়ছে অস্থিরতা। নিত্যজীবন থেকে শুরু করে গ্যাস আর বিদ্যুৎহীনতার চাপ পড়ছে শিল্প কারখানায় উৎপাদনে। একদিকে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং আর অন্যদিকে গ্যাস সংকটে বাসাবাড়িতে জ্বলছে না চুলা। গ্যাস বিদ্যুতের বিভ্রাটে নাকাল জনজীবন। গ্যাস সংকটের প্রভাব পড়েছে শিল্প কারখানাতেও। প্রয়োজনীয় গ্যাস না থাকায় কমে গেছে উৎপাদন। কোথাও কোথাও সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে কারখানার কাজ। এতে বাড়ছে উৎপাদন ব্যয়। উদ্বেগে উদ্যোক্তারা। চাপ পড়েছে পরিবহন ব্যবস্থায়ও। অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। অনেক চালক ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস সংগ্রহ করতে পারেনি। ফলে যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। আমার বাচ্চাকে ভোরবেলা স্কুলে নেওয়ার জন্য বের হয়েছে একটা সিএনজি, পরে প্রায় 2 কিলোর মতো হেঁটে আগায় যাওয়ার পরেও গাড়ি নেই। আজকে পাইলে তার নিশ্চয়তা নাই, ওরা কি গ্যাস দেবে কিনা না দেবে। নেতারা লাইনে গ্যাস নাই এটা বলতেছে 5 মিনিট চাইলে 10 মিনিট বন্ধ করে রাখে। গ্যাসের দাম বাড়তে মন আপনারা বাড়ান, আমাদের প্রশ্ন দিয়ে আপনারা আমাদের সমাধান করে দেন। এরই মধ্যে বাড়তি দুর্ভোগ তৈরি করেছে বিদ্যুৎ বিভ্রাট। শহর অঞ্চলে অনেক এলাকায় দিনে 3 থেকে 4 ঘন্টা, আর গ্রামে 7 থেকে 8 ঘন্টা থাকছে না বিদ্যুৎ। গরমে অতিষ্ঠ মানুষ। এছাড়া ব্যবসা বাণিজ্য ও ছোট শিল্প ক্ষতির মুখে। কিছুক্ষণ পর লোডশেডিং হয়, কারেন্ট থাকে না। আসলে খুব বিপদের মধ্যে আছি আর কি আমরা। 6-7 ঘন্টা কারেন্ট থাকে কিনা সন্দেহ। ঘন ঘন বিদ্যুৎ যাচ্ছে আসতেছে। বাচ্চারা লেখাপড়া ডিস্টার্ব হইতেছে, বাচ্চারা ঘুমাইতে পারে না। আমরা পাখা দিয়ে বাতাস পারি। বাড়িটা যে ঠিক মতো বিদ্যুৎ সাপ্লাই দিতে পারতেছে না। বিদ্যুৎ সারাদিন 24 ঘন্টার মধ্যে 17 বার যায় আর আসে। গ্যাস ও বিদ্যুতের এই সংকটে জীবনযাপনে পড়েছে বিরূপ প্রভাব। আর শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় প্রভাব পড়েছে অর্থনীতিতে। লিখন কান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। বিদ্যুতের ভুতুরে বিল পেলে কাছাকাছি কেন্দ্রে গিয়ে অভিযোগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। গ্যাস সংকটের কারণে বাসাবাড়িতে বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় লোডশেডিং কিছুটা বেড়েছে বলেও দাবি তার। এছাড়া সরকার পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার চেষ্টা করছে বলেও জানান উপদেষ্টা। গেল প্রায় 3 সপ্তাহ ধরে সারা দেশে গ্যাসের তীব্র সংকট চলছে। এর সঙ্গে বেড়েছে লোডশেডিং। এই 2 সংকটে মানুষের ত্রাহিহাল। এমন পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে বারবার ধৈর্য ধরার আহ্বান জানানো হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ের সংবাদ সম্মেলনেও প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, কয়েকদিনের মধ্যে ধাপে ধাপে গ্যাসের সংকট কেটে যাবে। এখন যখন একটা টার্মিনাল থেকে গ্যাস আসা বন্ধ হয়ে গেল, এইটা মারাত্মক ক্রাইসিস তৈরি করলো শিল্পে, বাসা বাড়িতে, সিএনজি পাম্পগুলোতে আমরা দেখবো যেগুলো আমাদের চোখে পড়ে প্রচুর। লোডশেডিং তারপরে করতে চায় না সরকার। কি করছে, যেহেতু গ্যাসের বিদ্যুৎ কেন্দ্র কমে গেছে, সরকার অত্যন্ত এক্সপেন্সিভ তরল জ্বালানি, ডিজেল বেস জ্বালানি দিয়েও বিদ্যুৎ উৎপাদন করছে। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা অতিরিক্ত বিদ্যুৎ বিল এলে নিকটস্থ কেন্দ্রে অভিযোগ দিতে অনুরোধ করেছেন। নিকটস্থ যে জায়গা আছে অভিযোগ নিয়ে যান, এবং আমি বলছি কেউ যদি অভিযোগ সেখানে করে অভিযোগ করতে না পারেন বা প্রতিকার না পান, প্রতিকার মানে এই না যে উনি সঠিক, প্রতিকার মানে হচ্ছে আমরা এটা অ্যাসেস করেছি, সেটা যদি না পান নিশ্চয়ই আমি সেটা নিয়ে কাজ করব। দিল্লিতে বসে পলাতক শেখ হাসিনার রাজনীতি করার সুযোগ নেই। আদালতের নিষেধাজ্ঞা থাকায় তার কোনো বক্তব্য গণমাধ্যমে প্রচারের সুযোগ নেই। এর আগের বারও আমরা একটা ব্রিফিং দিয়েছি, পত্রিকাগুলোকে একটা নির্দেশনা দিয়েছি, আবার বক্তৃতা করবেন এই ধরনের নিউজ যদি কেউ দিয়ে থাকে, এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার চেষ্টা করছে সরকার। যারা করেছেন তাদের ব্যাপারে আমরা এবার শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। অংশীজনদের সাথে আলোচনা করে সংবিধান সংশোধনের কাজ এগিয়ে চলবে। সংবিধান সংশোধনে গঠন করা বিশেষ কমিটিতে বিরোধী দলের সদস্যরা যোগ না দিলেও বাইরে তাদের পরামর্শ নেওয়া হবে। দুপুরে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে এসব কথা বলেন কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এদিন কমিটির কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
মন্ত্রী জানান, জুলাই জাতীয় সনদে সংবিধান সংশোধনে 48টি সুপারিশের যেগুলোতে বিএনপি একমত হয়েছে আর যেখানে নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো সেভাবেই পর্যালোচনা করা হবে। বলেন, সংবিধান সংশোধনে চ্যালেঞ্জ নয় বরং প্রত্যাশা আছে। সরকার জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে চায় বলেও জানান সালাউদ্দিন আহমদ। আর আইনমন্ত্রী জানান, পুরো সংবিধান পর্যালোচনা করা হবে, কোনো রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে দেয়া হবে না। নোট অফ ডিসেন্টের উপর আলোচনা না, আলোচনা সংবিধান সংশোধনের জন্য এবং সংবিধান সংশোধনের জন্য জুলাই সনদ আমার সামনে থাকবে। জুলাই সনদকে সামনে রেখে, জুলাই সনদকে বৃত্তায়ন করে, জুলাই সনদকে ধারণ করে, জুলাই চেতনাকে ধারণ করে আমার সংবিধান সংশোধনের পথে আমি এগিয়ে যাব। বিল যখন আসবে, সংবিধান সংশোধনী বিল, পার্লামেন্টে আলোচনা করে আমরা সমঝোতার ভিত্তিতে সেই সংশোধনীটা গ্রহণ করতে চাই, যে এই সংশোধনী জনপ্রত্যাশা পূরণ করবে। বাংলাদেশের এই নবযাত্রা এবং রাষ্ট্র কাঠামোর যে আমরা বিবর্তনমূলক কার্যে যাচ্ছি এবং রাষ্ট্র কাঠামোর যে গণতান্ত্রিক সংস্কার আমরা করতে চাই, সেগুলো সবগুলো আমরা এখানে অ্যাড্রেস করব, ধারণ করব। জনগণ যে রায় দিয়েছে সেটাই মানতে হবে, আলাদা কোনো রায় মেনে নেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জুলাইকে ভুলিয়ে দেওয়ার পরিকল্পনা হলে দেশবাসীকে নিয়ে সবকিছু তছনছ করে দেয়া হবে। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব 2024 বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি আরও বলেন, আধিপত্যবাদের কাছে কখনো মাথা নত করতে রাজি নয় জামায়াত। এদেশে ফ্যাসিবাদ স্বাধীন তা পরবর্তী 54 বছরে ধীরে ধীরে জেকে বসেছে মন্তব্য করে তিনি দাবি করেন, সময়ের পরিক্রমায় বিভিন্ন সরকার মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার দাবি করলেও সঠিক ইতিহাস লিপিবদ্ধ করতে ব্যর্থ হয়েছে তারা। জামায়াত আমির আরও বলেন, স্বাধীনতার 55 বছর পার হলেও মুক্তিযুদ্ধ এবং শহীদদের কোনো সঠিক তালিকা প্রকাশ পায়নি। এ সময় তিনি সরকারের প্রতি অনুরোধ করেন, জুলাই যোদ্ধাদের গায়ে হাত দিলে তাদের সাথে নেমোকারামি করা হবে। ওই গ্রুপিং গুরুত্বপূর্ণ দলিল হবে এই বইটি এবং এই বিপ্লব 55টা বৎসর চলে গেল, না যোদ্ধাদের একটা সঠিক তালিকা তৈরি হলো, না শহীদদের একটা তালিকা তৈরি হলো। জনগণের অভিপ্রায় একটা ডেমোক্রেটিক সোসাইটিতে সর্বোচ্চ মর্যাদা পায়। সেই অভিপ্রায়ের ভিত্তিতে ভোট হলো, রায় হলো, 70% মানুষ ভোট দিল। এখন সরকারি দল মানবে না? হ্যাঁ মানবেন, অবশ্যই মানবেন, ইনশাল্লাহ মানবেন, ইনশাল্লাহ মানতে হবে। আগামীকাল 5ই আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী এসব তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, আগামীকাল 5 আগস্ট প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর জাদুঘরটি কেবল শহীদ পরিবারের সদস্যদের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। এরপর 6 তারিখ থেকে সর্বসাধারণ প্রবেশ করতে পারবেন এই জাদুঘরে। পরিদর্শন ফি হিসেবে প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা এবং শিশুদের জন্য 25 টাকা নির্ধারণ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণ ও পরিচালনায় কোনো অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করা হবে। তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা বলে জানান মন্ত্রী। জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের বীরত্ব গাথা, আত্মত্যাগের স্মৃতিচারণ ও গণমানুষের গ্রহণের স্মৃতি তুলে ধরা হবে। আয়োজন করা হবে নানা অনুষ্ঠান মালার। আগামীকাল 5 তারিখে সকাল 9টায় মাননীয় প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর শুভ উদ্বোধন ঘোষণা করবেন। উদ্বোধন শেষে এসে আমাদের আলোচনা সভা। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, মোহাম্মদ আলী আরাফাত, বাহাউদ্দিন নাসিম, যুবলীগের শেখ ফজলে শামস পরশ, মইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সাদ্দাম, ইনান সহ 7 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ যুক্তিতর্ক উপস্থাপন করছে প্রসিকিউশন। এর আগে এ মামলার সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়। মোট সাক্ষ্য দেন 28 জন। এ মামলার সব আসামি পলাতক। এদিকে গুম ও ক্রসফায়ারের 2 মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও তারেক সাইদকে 10ই আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। দুজনেই এ মামলায় আসামি।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সাথে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রীর ওয়ালিদ আল খেরিজির বৈঠক হয়েছে। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, শ্রমবাজার বা কর্মী অভিবাসন, বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বৈঠকে আলোচনা হয়। সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরিজি 2 দিনের সরকারি সফরে সোমবার ঢাকায় আসেন। তিনি দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। বাংলাদেশের 97% পণ্য ও সেবা দক্ষিণ কোরিয়ার বাজারে এবং সেই দেশের 87% পণ্য ও সেবা এই দেশে প্রবেশের ক্ষেত্রে শুল্কে অগ্রাধিকার পাবে। বাংলাদেশ কোরিয়া নেগোসিয়েশন কনক্লুশন সেরিমনি শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী এসব কথা জানান। বলেন, এই আয়োজন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে মাইল ফলক হয়ে থাকবে। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে দেশের কর্মসংস্থান সৃষ্টির আকাঙ্ক্ষা পূরণে দেশটিকে পাশে পাবে বাংলাদেশ। এছাড়াও দেশটির অর্থনৈতিক আকার বেশ বড় হওয়ায় বাংলাদেশে বিনিয়োগ বাড়বে বলে আশা বাণিজ্যমন্ত্রীর। তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া, পাটসহ অন্যান্য পণ্য কোরিয়ার বাজারে প্রবেশের সুবিধা পাবে। আজকে সেই চুক্তিতে আমরা উপনীত হয়েছি। এফটিএ এই সেপা এগ্রিমেন্টগুলির মাধ্যমে শুধু বাণিজ্য সম্প্রসারণ না, আমরা বিনিয়োগ আকর্ষণের জন্য, ক্যাপিটাল অ্যাট্রাক্ট করার জন্য সক্ষম দেশগুলির সাথে চুক্তিতে আবদ্ধ হতে চাই। তো সেটির জন্য দক্ষিণ কোরিয়া আমাদের জন্য একটা মডেল দেশ। আজকে সেই চুক্তিতে আমরা উপনীত হয়েছি, এটা দেশের জন্য একটা সুখের বিষয়। দেশের ডিজেল চালিত সেচের 1/3 সৌর বিদ্যুতের আওতায় আনা গেলে বছরে প্রায় 3000 কোটি টাকার ডিজেল আমদানি ব্যয় সাশ্রয় করা সম্ভব। ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফিনান্সিয়াল অ্যানালিসিস IEEF এর প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, দেশের জ্বালানি সংকট সমাধানে বড় ভূমিকা রাখতে পারে সৌর বিদ্যুৎ। সেই লক্ষ্যে 2030 সালের মধ্যে 4500 মেগাওয়াট ছাদ ভিত্তিক সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। কিন্তু উচ্চ শুল্ক, আমলাতান্ত্রিক জটিলতা এই খাতে বড় বাধা। লক্ষ্য অর্জনের জন্য শুল্ক ছাড়, দ্রুত নেট মিটারিং অনুমোদন এবং স্মার্ট মিটার চালুর সুপারিশ করা হয়েছে। সরকারি তথ্য মতে ছাদ ভিত্তিক সৌর বিদ্যুতের সক্ষমতা 400 মেগাওয়াটের কিছুটা বেশি বলা হলেও এই খাতে সক্ষমতা 1000 মেগাওয়াট পৌঁছেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। শুল্ককে শূন্য করে দেওয়া যায় কিনা সেটা সরকার বিবেচনা নিতে পারে, এবং নেট মিটারিং এর যে সংযুক্তি প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতা রয়েছে তা দ্রুততার সাথে সমাধান করা যায় কিনা সেটা বিবেচনায় নেওয়া প্রয়োজন। তাহলে এই খাতের সম্প্রসারণ বাড়বে। সিরাজগঞ্জের কড্ডা এলাকায় সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সকালে শহীদ এম মনসুর আলী রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সকাল 10:55 রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লাইনচ্যুত বগিটি উদ্ধার এবং রেল যোগাযোগ সচল করতে কাজ চলছে। এছাড়া উদ্ধার অভিযান শেষ হওয়ার পর ধাপে ধাপে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলেও জানান সংশ্লিষ্টরা। সেশন জটের আশঙ্কা, অনিশ্চিত শিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রায় অনিশ্চিতের দিকে যাওয়াকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করেছে রাজধানীর তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এ সময় সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়কে স্বাগত জানিয়ে তিতুমীর কলেজের 21-22 সেশনের শিক্ষার্থীরা নিজেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই পড়াশোনা শেষ করতে চান বলে জানান। শেষ মুহূর্তে নতুন প্রশাসনিক প্রক্রিয়ায় গেলে পড়াশোনা শেষ করতে অতিরিক্ত বিলম্বের আশঙ্কা থাকে, যা চলমান 21-22 সেশনের শিক্ষার্থীদের উপর নেতিবাচক প্রভাব পড়বে বলেও আশঙ্কা করেন তারা। তাই অচিরে 21-22 সেশনের শিক্ষার্থীদের সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই শেষ করার ইচ্ছার কথা জানান তারা। নতুন যে পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে উঠছে, তো এই হিসাবে আমরা বলতে চাই যে আমরা কখনোই যারা 21-22 শিক্ষার্থী আছে আমরা সেন্ট্রালকে স্বাগত জানাই। অবশ্য আমরা ডিউল এফিলিয়েটেড থাকবো এবং ডিউল এফিলিয়েট থেকে আমাদের অনার্স শেষ করতে চাই, এটা আমাদের জোর দাবি থাকবে। ইরানকে ধরাশায়ী করতে শুধু বিমান হামলায় কাজ হচ্ছে না, মিলছে না কোনো সমাধান। তাই বাধ্য হয়েই নতুন কৌশল খুঁজছে যুক্তরাষ্ট্র।
পেন্টাগন চাইছে সৃজনশীল ও অভিনব কোনো কৌশল। এজন্য খোদ মার্কিন সেনাদের কাছেই আইডিয়া চেয়েছে সেন্ট্রাল কমান্ড। সেন্টকমের জ্যেষ্ঠ কর্মকর্তার একটি ইমেইল, আর এ নিয়েই রীতিমতো আলোচনার ঝড় খোদ পেন্টাগন থেকে আন্তর্জাতিক মহলে। কি আছে এই মেইলে? মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, নতুন উপায় জানতে চাওয়া হয়েছে সামরিক বিশ্লেষকদের কাছে, লক্ষ্য ইরানকে চাপে ফেলা। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইমেইলের মাধ্যমে এভাবে প্রস্তাব চাওয়া যুক্তরাষ্ট্রের জন্য অস্বাভাবিক। এটি প্রমাণ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে আর কোনো বিকল্প না থাকায় এমন কৌশল পেন্টাগনের। এ নিয়ে বিবৃতি দিয়েছেন সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিমোথি হকিন্স। তিনি বলেন, ইউএস সেন্ট্রাল কমান্ড সবসময় উদ্ভাবনী চিন্তা করে, কাজের মান বাড়াতে তারা সবার মতামত নিয়ে থাকে। কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালীতে চলছে মার্কিন বিমান হামলা। উদ্দেশ্য তেহরানকে আলোচনার টেবিলে বসানো। তবে শুধু বোমা মেরে ইরানকে দমানো যাবে না। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোও বলছে একই কথা। বিমান হামলার একটি সীমাবদ্ধতা আছে, শুধু আকাশপথে হামলাই সব লক্ষ্য অর্জন সম্ভব নয়। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। সেগুলো ধ্বংস করতে প্রয়োজন স্থল অভিযান, কিন্তু সে ঝুঁকি নিতে চাইছে না ট্রাম্প। তাছাড়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ঘাটতি আছে যুক্তরাষ্ট্রের, তাই প্রচলিত সামরিক কৌশলের বাইরে নতুন পথ খুঁজছে তারা। শেষ পর্যন্ত ইরানের সাথে চুক্তি না হলে কোন নতুন পথে হাঁটবে যুক্তরাষ্ট্র, সেটাই এখন দেখার বিষয়। জয় রায়, বিবিসি নিউজ ডেস্ক। গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আগেই হামাসকে পুরোপুরি অস্ত্র সমর্পণ করতে হবে। বোর্ড অফ পিসের প্রধান দূতের সাথে বৈঠকের পর একথা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে গাজা সিটিতে নতুন করে চালানো ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 2 ফিলিস্তিনি। অন্যদিকে গাজায় চলমান আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ কাতার, মিশর ও তুরস্ক। যুদ্ধবিরতির মাঝেও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। প্রতিদিনই তেল আবিবের হামলায় প্রাণ হারাচ্ছেন নিরস্ত্র বেসামরিক ফিলিস্তিনিরা। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত বোর্ড অফ পিস ঘোষণা দেয়, হামাস অস্ত্র সমর্পণ করলে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল, একই সাথে থামাবে আগ্রাসন। তবে ট্রাম্পের এমন ঘোষণা নিয়ে প্রকাশ্যেই নিজেদের মতবিরোধের কথা জানায় নেতানিয়াহু প্রশাসন। জানানো হয়, আগে হামাসকে সম্পূর্ণরূপে অস্ত্র সমর্পণ করতে হবে, তারপরই সেনা প্রত্যাহার। বোর্ড অফ পিসের প্রধান দূত নিকোলে ম্লানদেভেরের সাথে বৈঠকের পর একথা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও ইসরায়েলের মন্তব্য ও বোর্ড অফ পিসের এমন ঘোষণার পর এখনও কোনো জবাব দেয়নি হামাস। এদিকে এসবের মধ্যেও ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় মৃত্যু হয়েছে গাজার বেসামরিক নাগরিকের। এছাড়াও মধ্য গাজার বুরেজ ক্যাম্পের পূর্বাঞ্চলীয় এলাকায় ফিলিস্তিনিদের বাড়িঘর ও স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজায় অব্যাহত ইসরায়েলি সহিংসতার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ কাতার, মিশর ও তুরস্ক। রাহনুয়া ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। যুব সমাজকে উদ্বুদ্ধকরণ, পরিবেশ সংরক্ষণ এবং বাঘ রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে টাইগার রান 2026। যুব ক্রীড়া মন্ত্রণালয়, বন বিভাগ, ইউথ ভলান্টিয়ার অ্যালায়েন্স, প্রত্যাশী এবং ICUN এর যৌথ উদ্যোগে মঙ্গলবার ভোর 6:30টায় অনুষ্ঠিত হয় এ দৌড় প্রতিযোগিতা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখা এবং পরিবেশ রক্ষায় সংবেদনশীল করার লক্ষ্যে যৌথভাবে এই আয়োজন বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। তখন ক্রেস্ট বিতরণের একটা পর্ব আসলে করে ফেলে। যুব সমাজকে সর্বক্ষেত্রেই এগিয়ে আসতে হবে এবং এই রান শুধু বাঘ দিবস উপলক্ষে আমি সেটা মনে করি না। এই রান কিন্তু আপনাকে নৈতিকতা, সামাজিক মূল্যবোধও শেখাবে এবং আমাদের বর্তমান সরকারের সবচেয়ে প্রধান যে লক্ষ্য সেটি হচ্ছে শিক্ষিত বেকার যুবক যাতে ঘরে তারা পরিবারের কাছে অবহেলিত না হয়। অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। দলকে শক্তিশালী করতে ইংল্যান্ড প্রবাসী উইঙ্গার অ্যাডাম আব্বাসকে দেশে আনছে বাফুফে।
আগামী 31 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব 20 এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব। প্রতিযোগিতা সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল। দলের শক্তি বাড়াতে ইংল্যান্ড প্রবাসী 19 বছর বয়সী উইঙ্গার অ্যাডাম আব্বাসকে আগামী 4 থেকে 5 দিনের মধ্যেই দেশে আনা হচ্ছে বলে জানিয়েছে বাফুফে। ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দল এবং বার্নলি অনূর্ধ্ব 18 দলে খেলার অভিজ্ঞতা রয়েছে অ্যাডামের। এশিয়ান কাপ বাছাইয়ের বি গ্রুপে বাংলাদেশ খেলবে সিরিয়া, ভারত ও স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।